তাহলে আজকে শুরু করা যাক ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সি, বা বলতে পারো প্যাকিং এফিসিয়েন্সি ইন এ ক্রিস্টাল। অর্থাৎ একটা ক্রিস্টালের প্যাকিং এফিসিয়েন্সি নির্ণয় কীভাবে করবো। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট সলিড কেমিস্ট্রি। দেখো, আমরা অলরেডি 3 নম্বর লেকচারে আমরা দেখিয়েছি যে অ্যাকচুয়ালি ক্রিস্টাল কী হয়, কতগুলো কণা দ্বারা গঠিত হয় এবং এই কণাগুলো কি হয় বিভিন্ন প্রকার হতে পারে। কি কি না, সেটা অ্যাকচুয়ালি অ্যাটম হতে পারে বা পরমাণু, সেটা অ্যাকচুয়ালি কী হতে পারে, আয়ন হতে পারে, সেটা মলিকুল বা অণু হতে পারে। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো, অলরেডিগুলো ডিসকাস করেছি যে 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাক অ্যাকচুয়ালি 3টে টাইপের হতে পারে। একটা হচ্ছে ট্রিপল এ টাইপের প্যাকিং, একটা হতে পারে এবি টাইপের প্যাকিং, একটা হতে পারে এবিসি টাইপের প্যাকিং। এবার দেখো, অলরেডি এগুলো আগের ক্লাসে ডিসকাস করেছি, তাও আবার একবার বলছি যে ক্রিস্টালের ক্ষেত্রে কণাগুলির মাঝে কি হয় না, কিছু খালি জায়গা থেকে থাকে বা ভ্যাকেন্ট কিছু স্পেস থাকে। এই ভ্যাকেন্ট বা খালি যে জায়গা, এই খালি জায়গাকেই বলা হয় অ্যাকচুয়ালি হচ্ছে ভয়েডস। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো, ভয়েড ক্রিস্টালের কণাগুলির মধ্যে কীভাবে তৈরি হয়েছে সেইটা অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল পিকচারের মাধ্যমে দেখাবো। অর্থাৎ অ্যাকচুয়ালি কি না, ক্রিস্টালে কণাগুলির মধ্যে এমটি স্থান কিভাবে তৈরি হয়েছে সেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে 3 ডাইমেনশনাল পিকচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যেটা অলরেডি আগেও দেখিয়েছি। দেখো, ভয়েড মেনলি 2 রকমের তৈরি হয়, একটা টেট্রাহেড্রাল ভয়েড, একটা অক্টাহেড্রাল ভয়েড। যেখানে দেখো অ্যাকচুয়ালি অক্টাহেড্রাল ভয়েডের নামকরণ করা হয়েছে কারণ এখানে দেখো 6টি কণাকে কাল্পনিক বিন্দু ভেবে তাদেরকে সংযোগ করলে দেখো অক্টাহেড্রাল টাইপের একটি স্ট্রাকচার আসবে। ঠিক একই রকমভাবে টেট্রাহেড্রালের ক্ষেত্রেও কণাগুলো যেগুলো আছে সেগুলিকে কাল্পনিক বিন্দু ভেবে রেখা কল্পনা করলে টেট্রাহেড্রাল স্ট্রাকচারের মতো আসবে। সেই জন্যে কি বলা হয়, একে অক্টাহেড্রাল এবং একে টেট্রাহেড্রাল ভয়েড বলে। অর্থাৎ ওই অ্যাকচুয়ালি 4টে এবং 6টা কণা দ্বারা যুক্ত এমটি স্থানকেই অ্যাকচুয়ালি বলা হয় টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল ভয়েড। কি বললাম, বোঝা গেছে? যেটা দেখো তোমাদেরকে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। প্যাকিং এফিসিয়েন্সির সবচেয়ে শর্ট ডেফিনিশান বলতে গেলে বোঝায় যে একক কোষের টোটাল স্পেসের কত শতাংশ পার্টিকেল বা কণা দ্বারা ফিল আপ আছে তাকেই অ্যাকচুয়ালি প্যাকিং এফিসিয়েন্সি বলে। ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সিকে একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন সবাই কম বেশি লাগেজ ইউজ করি। ওই লাগেজের মধ্যে কি হয়, আমরা ড্রেস প্যাকিং করে নিয়ে যাই। যদি ওই লাগেজে মারা প্যাকিং করে দেয় তাহলে কি হয় না, ওই লাগেজে অনেকটা ড্রেস আমরা প্যাকিং করতে পারি। কিন্তু যদি ওই একই লাগেজে আমরা ড্রেস প্যাকিং করি, অর্থাৎ যার ছেলেরা, তাহলে কি হয় না, খুব বেশি অ্যাকচুয়ালি আমাদের ড্রেস প্যাকিং করতে পারি না ওই লাগেজের মধ্যে। তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম, লাগেজ মারা প্যাকিং করে দিলে ওই লাগেজের মধ্যে বেশি এমটি স্পেস থাকে না। কিন্তু ওই লাগেজটাই আমরা অর্থাৎ ছেলেরা যদি প্যাকিং করি তাহলে কি হয়, অনেক এমটি স্পেস থেকে যায়। তাহলে বলতে পারি মাদের অ্যাকচুয়ালি লাগেজে প্যাকিং করার দক্ষতা আমাদের ছেলেদের থেকে অনেক বেশি ভালো, কারণ লাগেজের মধ্যে ব্যবহৃত বেশি শতাংশ ড্রেস দ্বারা মারা অ্যাকচুয়ালি পূর্ণ করেছে। তাই মায়েদের প্যাকিং দক্ষতা আমাদের থেকে অনেক বেটার। তাহলে আমরা বলতে পারি ক্রিস্টাল বা
ক্রিস্টালের ইউনিট সেলে কিছু ভয়েড থাকে, যেটা চিত্রতে দেখাচ্ছি। এই ভয়েড থাকার কারণে অ্যাকচুয়ালি কি হয় না, ক্রিস্টালের টোটাল স্পেসের সমস্ত অংশটা কণা দ্বারা পূর্ণ থাকে না। তাহলে আমরা লাগেজ প্যাকিংয়ের মতনই বলতে পারি যে ক্রিস্টাল বা ক্রিস্টালের ইউনিট সেলের এমটি বা ভয়েডের স্থান যত বেশি হবে, সেই ক্রিস্টালের প্যাকিং দক্ষতা তত কম হবে। যদি অন্যভাবে প্যাকিং এফিসিয়েন্সির ডেফিনেশান দিই, তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা ক্রিস্টালে কণাগুলির দ্বারা আবদ্ধ আয়তন এবং ওই ক্রিস্টালের টোটাল আয়তনের যে অনুপাত, সেই অনুপাতকেই অ্যাকচুয়ালি প্যাকিং এফিসিয়েন্সি বলে। প্যাকিং এফিসিয়েন্সির নির্ণয়ের সূত্র হলো একক কোষে অধিকৃত কণার মোট আয়তন বাই ওই একক কোষের আয়তন ইন্টু 100। প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা এটা অ্যাকচুয়ালি কী ইউনিট সেলের, সেই জিনিসটা বোঝা গেছে, বা কেনই অ্যাকচুয়ালি প্যাকিং এফিসিয়েন্সি ইউনিট সেলের আসছে। এবার তাহলে আসা যাক একক কোষের প্যাকিং এফিসিয়েন্সি নির্ণয়। তাহলে প্রথমে শুরু করা যাক সিম্পল কিউবিক ল্যাটিস বা প্রিমিটিভ কিউবিক ল্যাটিসের একক কোষের প্যাকিং দক্ষতা কিভাবে নির্ণয় করব দেখো, সেটা আমি 3 ডাইমেনশন একটা স্ট্রাকচারের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো তোমাদের স্ক্রিনে যে চিত্রটি আসছে সেটি একটি 3 ডাইমেনশন সিম্পল কিউবিক ইউনিট সেল বা প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল। কেন এটা প্রিমিটিভ বা সিম্পল, তার কারণ হচ্ছে দেখো যে এখানে দেখো এই ইউনিট সেলের প্রত্যেকটি কোণে একটি করে দেখো অ্যাকচুয়ালি কণা আছে, যেটা দেখো তোমাদেরকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এই কিউবিক ইউনিট সেলের দেখো প্রত্যেকটা কোণে একটা করে দেখো অ্যাকচুয়ালি স্পেয়ার বা কণা আছে। কি বললাম বোঝা গেছে? দেখো খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবার দেখো অলরেডি আমরা আগেও দেখিয়েছি সিম্পল বা প্রিমিটিভ ইউনিট সেলের একক কোষের কণার সংখ্যা কি করে 1 আসে, এবং সেটা তোমাদেরকে এখানেও দেখো সাইডে একটা স্ক্রিনে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে অ্যাকচুয়ালি সিম্পল বা প্রিমিটিভ ইউনিট সেলের একক কোষের কণার সংখ্যা 1 আসে। তোমরা সেটা বোঝার চেষ্টা করো। দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি, দেখো সাইডে কি বললাম বোঝা গেছে? এবার দেখো এই সিম্পল কিউবিক ইউনিট সেল বা বলতে পারো প্রিমিটিভ কিউবিক ইউনিট সেলের দেখো এখানে প্রত্যেকটা স্পেয়ার বা গোলককে এক একটা আমি কণা হিসাবে কনসিডার করেছি, বা এখানে অ্যাটমও বলতে পারো। কি বললাম বোঝা গেছে? এবার দেখো প্রত্যেকটা স্পেয়ার বা পার্টিকেলের আমি ব্যাসার্ধ আর ধরতে পারি। যদি পার্টিকেলের বা এখানে দেখো স্পেয়ারের ব্যাসার্ধ যদি আমি আর ধরি, তাহলে একটা স্পেয়ারের আয়তন 4/3 পাই আর কিউব হবে, যেটা দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটা স্পেয়ারের ব্যাসার্ধ বা রেডিয়াস যদি আর হয়, তাহলে একটা স্পেয়ারের আয়তন হবে 4/3 পাই আর কিউব। কী বললাম বোঝা গেছে? এবং দেখো এইখানে সিম্পল বা কিউবিক ইউনিট সেলের এজ লেন্থ বা বাহুর দৈর্ঘ্যকে আমি এ দ্বারা সূচিত করছি। কি বললাম বোঝা গেছে? যেখানে দেখো সিম্পল বা প্রিমিটিভ ইউনিট সেলের দেখো এজ লেন্থ, সেটাকে আমি এ দ্বারা সূচিত করছি। কি বললাম বোঝা গেছে? দেখো সেটা আমি বিভিন্নভাবে কালারিংয়ের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দেখো পিকচারে তোমাদের দেখাতে চাইছি সিম্পল কিউবিক ইউনিট সেলের কণাগুলো
দেখো একে অপরের সঙ্গে দেখো পুরোপুরিভাবে টাচ করে আছে, যেটা পিকচারে লক্ষ্য করো। এর ফলে দুটি স্পেয়ার বা কণার ব্যাসার্ধের যোগফলই সিম্পল কিউবিক ইউনিট সেলের বাহুর দৈর্ঘ্য বা এজ লেন্থের সঙ্গে সমান হবে। তাহলে বলতে পারি এ ইকুয়াল টু হচ্ছে 2r। দেখো সেটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সুন্দরভাবে দেখো, দেখতেই পাচ্ছ যে সিম্পল বা কিউবিক ইউনিট সেলের এজ লেন্থ ইকুয়ালটি হচ্ছে 2r। এবার দেখো আমরা যেহেতু এটা একটা কিউবিক ইউনিট সেল, তাই আগেই আমরা জানিয়েছি যে কিউবিক ইউনিট সেলের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ হয়, এবং কিউবিক ইউনিট সেল যেহেতু এটা সিম্পল কিউবিক ইউনিট সেল, সেই জন্য আমরা বলতে পারি এর অ্যাকচুয়ালি হচ্ছে আয়তন এ কিউব, এবং এ কিউব ইকুয়াল টু দেখো 2r কিউবও বলতে পারি, কারণ এ ইকুয়াল টু 2r। তাহলে আমরা ক্যালকুলেশন করে পেলাম এ কিউব ইকুয়াল টু 8r কিউব, যেটা দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কি বললাম বোঝা গেছে? এবার আমি আসি সিম্পল কিউবিক ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সি, যার নির্ণয় করার ফর্মুলা অলরেডি আমরা আগেই ডিসকাস করেছি এই ভিডিওতে। তাহলে বলতে পারি প্যাকিং এফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে কি না, এই ইউনিট সেলে অ্যাকচুয়ালি কণা দ্বারা অধিকৃত আয়তন বাই এই একক কোষের আয়তন ইন্টু 100, যেটা দেখো আমি তোমাদেরকে এখানে দেখো প্যাকিং এফিসিয়েন্সির ফর্মুলা লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার দেখো যেহেতু দেখো এখানে আমি লিখেছি ভলিউম অফ 1 অ্যাটম, কেন 1 অ্যাটম লিখলাম? তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যে সিম্পল কিউবিক ইউনিট সেলের একক কোষে অ্যাকচুয়ালি কণা থাকে বা কণার সংখ্যা সেটা হচ্ছে 1, সেই জন্যই আমরা লিখেছি ভলিউম অফ 1 অ্যাটম। কি বললাম বোঝা গেল? একক কোষের অধিকৃত কণার আয়তন বলতে এখানে বোঝায় যে সিম্পল কিউবিক ইউনিট সেলের একটি কণার আয়তন, যেহেতু এক্ষেত্রে একক কোষের কণার সংখ্যা 1। দেখো একদম উপরে তোমাদের দেখিয়েছি যে একটি স্পেয়ারের আয়তন 4/3 পাই/r কিউব। তাহলে বলতে পারি ভলিউম অফ 1 স্পেয়ার ইকুয়ালটি হচ্ছে 4/3 পাই/r কিউব, যেটা দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। এরপরে দেখো অ্যাকচুয়ালি কি আছে, ভলিউম অফ কিউব ইউনিট সেল, যেটা কি না এ কিউব, এবং এ কিউব ইকুয়ালটি বলতে পারি 8r কিউব। দেখো সেটা তোমাদেরকে আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম। দেখো তাহলে বলতে পারি যে প্যাকিং এফিসিয়েন্সি ইকুয়াল টু 4/3 পাই/r কিউব বাই 8r কিউব ইন্টু 100, যেটা দেখো ক্যালকুলেশান করছি আমি, করে দেখো পেলাম কত, π/6 ইন্টু 100, যেটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। দেখো π/6 ইন্টু 100 এর ক্যালকুলেশন করলে আমরা পাবো 52.36%, বা এটাকে অনেক সময় অ্যাপ্রক্স 52.4ও বলা হয়। এতক্ষণ ধরে আমরা যেটা বার করলাম সেটা হচ্ছে একক কোষের মোট আয়তনের কত শতাংশ কণা দ্বারা পূর্ণ আছে। এরপরে যেটা নির্ণয় করব সেটা হচ্ছে একক কোষের মোট আয়তনের কত শতাংশ খালি বা ভ্যাকেন্ট জায়গা আছে। যদি আমরা একক কোষের মোট আয়তন 100% ধরি, তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন 52.4%। তাহলে আমরা 100 থেকে 52.4% বাদ দিয়ে দিলেই যেটা বেরোবে 47.6, ওটি অ্যাকচুয়ালি হচ্ছে ওই একক কোষের মোট আয়তনের শতকরা খালি অংশ, বা বলতে পারি পার্সেন্টেজ অফ ভ্যাকেন্ট।
এবার আসি এফসিসি ক্রিস্টালের প্যাকিং এফিসিয়েন্সি কীভাবে নির্ণয় করব। তাহলে দেখো, আমরা এফসিসি ক্রিস্টালের প্যাকিং এফিসিয়েন্সি নির্ণয় করতে গেলে প্রথমেই জানতে হবে এফসিসি ক্রিস্টালের একক কোষের কণার সংখ্যা কত, যেটা আমরা অলরেডি আগে ডিসকাস করেছি। তাও তোমাদের আরেকবার অ্যানিমেশনের মাধ্যমে দেখালাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো, তোমরা এবার স্ক্রিনে এফসিসি ইউনিট সেল দেখতে পাবে, যার প্রত্যেকটা কোণে এবং প্রত্যেকটা পৃষ্ঠে একটি করে কণা আছে। এবার আমি তোমাদের এই এফসিসি ইউনিট সেলের বিভিন্ন অ্যাঙ্গেলে তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে এই এফসিসি ক্রিস্টালের পৃষ্ঠের কর্ণ বরাবর কণাগুলো একে অপরের সঙ্গে টাচ করে আছে, কিন্তু এই ইউনিট সেলের বাহু বরাবর কণাগুলো একে অপরের সঙ্গে টাচ করে নেই, যেটা তোমাদেরকে কণাগুলোকে কেটে একটি কাল্পনিক রেখা এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবার এফসিসি ইউনিট সেলের একটি পৃষ্ঠকে বর্গক্ষেত্র ভাবতে পারি, যার নাম ক্যাপিটাল ABCD দিয়েছি, এবং এই এফসিসি ইউনিট সেলের বাহুর দৈর্ঘ্য স্মল a দ্বারা চিহ্নিত করেছি। এবার কালারিংয়ের মাধ্যমে বোঝাতে চাইছি যে এফসিসি ইউনিট সেলের একটি স্পেয়ার বা কণার ব্যাসার্ধ r, যেটি স্ক্রিনে দেখো আমি তোমাদেরকে লিখে দেখো বোঝাতে চাইছি। এবার দেখো পৃষ্ঠের এসি বরাবর কর্ণ সেটিকে b দ্বারা সূচিত করেছে, এবং বলতে পারি এসি = b = 4r। এবার দেখো এফসিসি ইউনিট সেলের এজ লেন্থ বা বাহুর দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করব। দেখো, বাহুর দৈর্ঘ্য বা এজ লেন্থ নির্ণয় করতে গেলে আমরা এখানে পিথাগোরাসের থিওরেম ব্যবহার করে নির্ণয় করব। এবার দেখো, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এসি হলো অতিভুজ, এবি এবং বিসি হলো ভূমি ও লম্ব। তাহলে আমরা বলতে পারি তো যে এই এবিসি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী AC² = BC² + AB²। এবার দেখো, অতিভুজ এসি = বি আগেই আমরা সূচিত করেছি, এবং এবি ও বিসি হলো এই ইউনিট সেলের বাহুর দৈর্ঘ্য মানে এ। তাহলে বলতে পারি তো বি = A² + A²। তাহলে আমরা ক্যালকুলেশন করে পেলাম B² = 2A²। এবার দেখো, অতিভুজ বি সমান √2a। আর দেখো, অলরেডি দেখো প্রথম লাইনে আমরা ডিসকাস করেছি অতিভুজ এসি = b = 4r। তাহলে ক্যালকুলেশনের পর কি দাঁড়ালো? √2a = 4r। তাহলে আমরা লিখতে পারি a = 4r/√2। এটাকে আরও যদি সিম্পলিফাই করি তাহলে লিখতে পারবো a = 2√2r, যেখানে a হলো বাহুর দৈর্ঘ্য এবং r হলো কণার ব্যাসার্ধ। এখন যে ইকুয়েশনটি আমি পেলাম, এই ইকুয়েশনটি হলো এফসিসি ইউনিট সেলের বাহুর দৈর্ঘ্য এবং কণার ব্যাসার্ধর মধ্যে রিলেশান। এফসিসি ইউনিট সেলের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a হলে এই ইউনিট সেলের আয়তন a³ হবে। দেখো, একদম প্রথম লাইনে a = 2√2r লিখেছি, তাহলে বলতে পারি a³ = 2√2r তার হোল কিউব। যেহেতু আমরা বলতে পারি এফসিসি ইউনিট সেলের কণার সংখ্যা 4, তাহলে একটি কণা বা স্পেয়ারের আয়তন যদি 4/3πr³ হয়, তাহলে এই এফসিসি ইউনিট সেলে 4টে কণা বা স্পেয়ারের ব্যাসার্ধ হবে 4 × 4/3πr³। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো, আমরা সিম্পলিফাই করলে দেখো 16/3πr³ হবে। তাহলে বলতে পারি এফসিসি ইউনিট সেলের
কণা দ্বারা অধিকৃত মোট আয়তন 16/3 পাই আর কিউব। এবার নির্ণয় করব প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে বলতে পারি প্যাকিং এফিসিয়েন্সি ইকুয়াল টু 4টে স্পেয়ার বা 4টে কণার আয়তন বাই এফসিসি ইউনিট সেলের টোটাল আয়তন ইন্টু 100। তাহলে 4টি কণার আয়তন 16/3 পাই আর কিউব, এইটা বসিয়ে দেবো ওই ইকুয়েশানে। এবার দেখো একক কোষের আয়তন এ কিউব ইকুয়াল টু 2√2 হোল কিউব, এটা দেখো আগেই বার করেছি, তাই এটি ওই ইকুয়েশানে বসিয়ে দেবো। ইন্টু 100 করলেই প্যাকিং এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? এবার ইকুয়েশানটিকে সিম্পলিফাই করার চেষ্টা করব। তাহলে দেখো সিম্পলিফাই করার পর 74% অ্যান্সার হবে। তাহলে বলতে পারি এফসিসি ইউনিট সেলের মোট আয়তনের 74% কণা দ্বারা অধিকৃত আছে। তাহলে বলতে পারি এফসিসি ইউনিট সেলের মোট আয়তনের 26% খালি আছে এবং 74% কণা দ্বারা পূর্ণ আছে। এরপর আমরা বিসিসি ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সি নিয়ে আলোচনা করব। দেখো এবার তোমরা স্ক্রিনে একটি কিউব এবং এই কিউবের প্রত্যেকটি কোণে এবং একটি দেহে কণা বসিয়ে দেখো বিসিসি ইউনিট সেল তৈরি হয়েছে। দেখো এই একক কোষে বডি ডায়াগোনাল বা দেহ মধ্যবর্তী কর্ণ বরাবর কণাগুলো একে অপরের সঙ্গে টাচ করে আছে এবং প্রত্যেকটি কণার ব্যাসার্ধ আর, এবং ফেস ডায়াগোনাল বা পৃষ্ঠ বরাবর কর্ণ এফডি ইকুয়াল টু বি এবং বডি ডায়াগোনাল এএফ ইকুয়াল টু সি ইকুয়াল টুই দেখো আমি 4R লিখতে পারি। এবার দেখো ইউনিট সেলের এজ লেন্থ বা বাহুর দৈর্ঘ্য একে কাজে লাগিয়ে বডি ডায়াগোনাল এএফ এবং ফেস ডায়াগোনাল এফডি কীভাবে ক্যালকুলেশান করব দেখো। ফার্স্ট ক্যালকুলেশান করব ফেস ডায়াগোনাল এফডি ইকুয়াল টু বি। দেখো আমরা ইএফডি একটি ত্রিভুজ কনসিডার করেছি। এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এফডি স্কোয়ার ইকুয়াল টু ইএফ স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার, যেখানে এফডি অতিভুজ ইকুয়াল টু বি স্কোয়ার, ইএফ এবং ইডি ইকুয়াল টু হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে ইকুয়েশানকে সিম্পলিফাই করলে পাচ্ছি ফেস ডায়াগোনাল এফডি ইকুয়াল টু বি ইকুয়াল টু √2a। এবার আমরা বডি ডায়াগোনাল সি ক্যালকুলেশন করব। এএফডি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি এএফ স্কোয়ার ইকুয়াল টু এফডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, যেখানে দেখো এএফ একটি বডি ডায়াগোনাল ইকুয়াল টু সি, এডি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ এবং এফডি ফেস ডায়াগোনাল ইকুয়াল টু বি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার এবং বডি ডায়াগোনাল সি ইকুয়াল টু √3a। আর একদম দেখো প্রথম লাইনে লিখে রেখেছি সি ইকুয়াল টু 4R। তাহলে বলতে পারি সি ইকুয়াল টু 4R ইকুয়াল টু √3a। তাহলে এ সমান 4R বাই √3। তাহলে এই ইকুয়েশানটি বাহুর দৈর্ঘ্য এ এবং কণার ব্যাসার্ধ আর এর সাথে সম্পর্ক। এবার দেখো একক কোষে বাহুর দৈর্ঘ্য এ হলে আয়তন হবে এ কিউব, আর এ কিউব সমানে লিখতে পারি 4R বাই √3 তার হোল কিউব। আর আমরা জানি বিসিসি ইউনিট সেলে কণার সংখ্যা 2, যেটি কি করে এসেছে পুনরায় সাইডে তোমাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। দেখো আশা করি তোমরা
সবাই বুঝতে পেরেছো। যদি প্রত্যেকটি কণাকে একটি স্পেয়ার ভাবি এবং এই স্পেয়ারের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বিসিসি ইউনিট সেলের কণার সংখ্যা যেহেতু 2, তাহলে দুটো কণার আয়তন হবে 2 × 4/3 পাই আর কিউব, যেটি সিম্পলিফাই করলে আসবে 8/3 পাই আর কিউব। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি ইকুয়াল টু বলতে পারি দুটি স্পেয়ার বা কণার আয়তন বাই ইউনিট সেলের বা একক কোষের আয়তন ইন্টু 100। এবার দেখো, দুটি কণার আয়তন 8/3 পাই আর কিউব বসিয়েছি এবং একক কোষের আয়তন a কিউব ইকুয়াল টু 4r/√3 হোল কিউব, সেটিও ইকুয়েশানে বসিয়েছি এবং একে সিম্পলিফাই করে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 68%। তাহলে বলতে পারি বিসিসি ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সি বেরোলো 68%। যেটা আরও সিম্পলিফাইভাবে বললে বলা যায় বিসিসি ইউনিট সেলের মোট আয়তনের 68% কণা দ্বারা পূর্ণ আছে এবং 32% জায়গা এমটি বা খালি অবস্থায় আছে। তাহলে আজকের মতো এখানেই থাক। থ্যাংক ইউ, ভালো থেকো, বেস্ট অফ লাক।